আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল। দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চলছেই। প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় অকৃতকার্য ঘোষণা। জিল হোসেনের ৭২ বছরের জীবনে ৪৭ বছর কাটল আইনি লড়াইয়ে। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণদের পরিবেশ সচেতন করবে আশা। এবং এশিয়া কাপের ক্রিকেটের সুপার ফোরে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কাটল শঙ্কার মেঘ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ষষ্ঠবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। ইসরায়েলের সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে হামলা চালাচ্ছে। নিশাত তামান্না মুমু রিপোর্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির শর্ত দেওয়া ছিল। যুদ্ধবিধ্বস্ত গাজায় বৃহস্পতিবার একদিনেই ৪০ জন নিহত হয়েছে। এছাড়া আশিফা হাসপাতালের বাইরে অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরেকটি হামলায় আল আহলির কাছে একাধিক নিহতের খবর পাওয়া গেছে। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্য ঘোষণা করার পর শিক্ষার্থী দেখতে পেলেন প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় সাফল্য পাননি তিনি। প্রতিকার চাইতে গেলে তাকে পরের বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর শুরু হয় আইনি লড়াই। ৭২ বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তির জীবনের ৪৭ বছরই কেটেছে আইনি লড়াই। এখন সেই লড়াইয়ে নেমেছে তার পরিবার। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। জিল হোসেন জীবনের শেষ দিনও লড়াই করেছেন অধিকার বুঝে পাওয়ার জন্য। অর্থ কিংবা চাকরির প্রলোভন কোনো কিছুই হার মানাতে পারেনি তাঁকে। ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থী ছিলেন জিল। পরীক্ষা হয় ১৯৭৩ সালে। কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফলে তাকে অকৃতকার্য ঘোষণা করে। এ নিয়ে একাডেমিক কাউন্সিলে আবেদন করলে কাজ হয়নি। ১৯৭৫ সালে জিল আবার পরীক্ষায় অংশ নেন, কিন্তু বহিষ্কার করা হয় তাকে। ওই বছরের ২২শে এপ্রিল ময়মনসিংহের প্রথম মুনসেফ আদালতে মামলা করেন তিনি। মামলায় বলা হয় ১৯৭৩ সালে পরীক্ষায় তাকে যে নম্বর দেয়া হয়েছে সেখানে ভগ্নাংশ নম্বর যোগ করা হয়নি। শুরু হয় আইনের লড়াই। ১৯৭৬ সালে আদালতের রায়ে জিল হোসেনের বহিষ্কারাদেশও বেআইনি ঘোষণা করা হয়। ১৯৭৮-এ প্রথম মুনসেফ আদালত ভগ্নাংশ নম্বর যোগ করে ৩০ দিনের মধ্যে জিলের পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেন।
এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল নামঞ্জুর করেন জেলা জজ আদালত। ১৯৮৩ সালে হাইকোর্ট বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। জিল হোসেনকে যখন পরীক্ষায় অকৃতকার্য ঘোষণা করা হয় তখন তার বয়স ২৩ বছর। আদালতের রায়ে ৪৭ বছর বয়সে ১৯৯৭ সালে জিলকে পাশ নম্বর দিয়ে নম্বরপত্রের সনদ দেয়া হয়। এ পর্যায়ে ক্ষতিপূরণের মামলা করেন জিল হোসেন। আদালত তাকে ২ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। আবার বিশ্ববিদ্যালয়ের আপিল, রায়, আইনি লড়াই। এর মধ্যেই ২০২২ সালের ২১শে ফেব্রুয়ারি মারা যান জিল হোসেন। এখন মামলা লড়ছেন তার ছেলে নূর মোহাম্মদ। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা ময়মনসিংহ কোর্টে মামলা করতে গেছে, সকালে মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গেছে, ৭টায় বাস ধরে চলে গেছে, আবার বিকেলে চলে আসছে। আমি ছোটবেলায় তখন দেখতাম আব্বা যেন আমার বাবা যেহেতু সেই জন্য আমরাও এর শেষ দেখে ছাড়বো, দেখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি করতে পারে শেষ পর্যন্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় নিয়ে লড়াই করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। তখনকার প্রশাসন ওইটা নিজেদের ভুল বলে স্বীকার করে নাই। এখন ধরেন সম্পূর্ণ আগের প্রশাসন তার প্রতি সহানুভূতিশীল ছিল না। ধরেন যে ৮০ সালের মধ্যেও যদি তখন উনি যখন জীবিত ছিলেন, ইয়াং ছিলেন, যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা ইচ্ছা করলে এটা বাইপাস করে আদালতের বাইরে একটা সামাজিক নিষ্পত্তি করতে পারতেন। এখন যেহেতু মারা গেছে, এখন তার ছেলে মেয়েরা সংক্ষুব্ধ। জিল হোসেনের ছেলে নূর মোহাম্মদ বলেছেন, মামলার দীর্ঘ এই প্রক্রিয়ায় আইনজীবীরা তাদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। অন্ধকারে চলে যাওয়া মামলাটি আবারও জীবিত করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। তিনি বলছেন, তার বাবা উচ্চ আদালতের রায় দেখে যেতে পারেননি। এটি তাদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারত থেকে চাল আমদানির পরও বাজারে চালের দাম কমছে না। এজন্য কোম্পানিগুলোর বাড়তি মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। বাজারে সবজির দামও চড়া, ৬০ টাকা কেজির কম কোনো সবজি নেই। তবে মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন পরাগাজী। চালের ভরা মৌসুমেও এবার দাম তেমন না কমে বরং কোরবানির ঈদের পর দাম এক লাফে অনেক বেড়ে গিয়েছিল। দাম কমাতে ভারত থেকে চাল আমদানির ব্যবস্থা করে সরকার, ফলে চালের দাম আর বাড়েনি, তবে কমেও নি। ইন্ডিয়ান চাল আসাতে দাম আসলে ওই ৮ আনা ২০ পয়সা ১ টাকা এরকম কমছে কেজিতে, কিন্তু যেটা বাড়ছে কেজিতে ৫ টাকা ৬ টাকা ওই পরিমাণে কমে নেই। বেশি পরিমাণে দেশে ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে দেখি চালের বাজারটা একটু কমবে আমরা আশা করি। আমরা তো আর চাল বানাই না, ধান থেকে চাল বানাই না যে আমরা বাড়াবো কমাবো। যারা কোম্পানিগুলো আছে তাদের হাতেই তো সব। যখন বেশি উৎপাদন হবে তখন দাম কমাবে, এটাই নিয়ম, এটাই জনগণের পাওয়ার উচিত, এটাই জনগণের অধিকার। বাট যদি বাজার নিয়ন্ত্রণ এবং বাজারকে যদি সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে জনগণের তো ভোগান্তি থেকে যেতেই পারে। বছরের এই সময়টাই সবজির দাম একটু বেশিই থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ভেন্ডি ৭০-৮০, পটল হয়েছে ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, বেগুনের দামটা একটু বেশি ১২০ থেকে ১০০ টাকা, সিম ২০০ টাকা কেজি, ফুলকপি ৮০ টাকা পিস। আর একটু কম ছিল মাঝখানে, এখন আবার বৃষ্টির কয়েকদিন হয়েছে তো এই জন্য একটু ক্রাইসিস হয়ে গেছে। চাষিরা তো বেশি পায় না, দাম বেড়ে যায় এই যে চাষির থেকে বাজার পর্যন্ত আসতে, এই এতটুকুতে দাম বেশি। এইগুলা লজিস্টিক যদি না কমায় তাহলে কোনো কিছুর দাম কমাতে পারবে না। বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম স্থিতিশীল হলেও দেশি মসুর ডালের দাম বেশি, ১৬০ টাকা কেজি। হঠাৎ করে দাম বাড়ছে, পাইকারি মার্কেটে বেশি, আমরা কি জন্য বাড়ছে এটা বলতে পারতেছি। বাজারে ডিমের দাম ১৪০ টাকা ডজন, সোনালী মুরগির কেজি ৩২০ টাকা আর ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সঙ্গীত সহ সংস্কৃতি চর্চায় প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকুত মজুমদার বাবু। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের ২১ বছর পূর্তিতে শরৎ উৎসবে যোগ দিয়ে প্রকৃতির সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত মোশাহিদ রানের রিপোর্টে। আবহমান বাংলার সুর, সঙ্গীত আর সাহিত্যের অন্যতম প্রধান উপজীব্য প্রকৃতি।
প্রকৃতিতে যখন শরৎ বন্দনা, সুরবিহারের তখন 21 বছর পূর্তি। আয়োজন জুড়ে তাই রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের সুর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এই আয়োজন সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা আয়োজকদের। এই আয়োজনের উদ্দেশ্য মূলত শিশুদের, আমাদের এই প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃতির সাথে বেঁধে রাখার প্রয়াস। সবসময় রবীন্দ্রনাথের গান কেন এত প্রাসঙ্গিক, কেন এতগুলো বছর পরেও তার গান আমাদের এখনো ভালো লাগে, আমাদের টানে, তার মূল কারণ কিন্তু প্রকৃতি। শরতের যে আমরা প্রতিচ্ছবি এই আয়োজনের মাধ্যমে দেখতে পাচ্ছি, তো আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিব। দখল দূষণে বিপন্ন ঋতুচক্র পুনরুজ্জীবিত করতে ধারাবাহিক ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনরা। প্রকৃতিকে আমরা স্মরণ করছি, কিন্তু এই শরতের মধ্য দিয়ে 6 ঋতুর যে মাধুর্য ছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না। এমন অবস্থা হয়েছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। শরৎ কিন্তু আমাদের জীবনে একটা স্নিগ্ধ পরশ বইয়ে দেয়। আমাদের এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে মাধুর্য, ঋতুর যে সৌন্দর্য, সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে। তো যাই হোক, এই 21 বছর হয়ে গেল সুরবিহারের, সেটাও একটা বিরাট ব্যাপার। সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুরবিহার, এই আশা করছি। এই প্রভাতে আহিত ভৈরব আর তার সাথে সবুজের সমারোহ, ঘন সবুজের সমারোহ, সত্যি এই সুরবিহারকে সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে। জীবনের মধ্যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে জীবন, এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি, প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত, এক সমস্ত একসঙ্গে প্রকাশ পায়। রোজকার ব্যস্ত নাগরিক কর্মকাণ্ডের নাগপাশ কাটিয়ে সবুজের আবেশে আবৃত্তি, গান ও নৃত্যময় দিন বার্তা দেয় প্রকৃতি সংরক্ষণেই সমৃদ্ধ হবে নিজস্ব সংস্কৃতি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিত করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের জুড়িতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি জীবন ক্লাব। পরিবেশ প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। আগামী নিরাপদ আবাস বিনির্মাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বৃক্ষায়ন সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। সংবাদদাতার তথ্য বিরতিতে রিপোর্ট করছেন আফরোজা হাসি। পাহাড়, বন আর হাওরের মিতালিতে চোখ জুড়ানো সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। তবে অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে জেলার পরিবেশগত ঐতিহ্য। সবুজ রক্ষার বার্তায় বাংলালিংকের সাথে নিয়ে মৌলভীবাজারের জুড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি, হাসপাতালের পাশে অথবা ক্লিনিকের পাশে যদি প্রচুর গাছ থাকে, সবুজ থাকে, তাহলে যেই রোগী অস্ত্রোপচার হয়েছে সেই রোগী যদি জানালা দিয়ে সবুজকে যদি সে দেখে, তাহলে তার মনে যে প্রশান্তি হয়, সেই প্রশান্তির কারণে প্রায় 8.5% তার দ্রুততার সাথে তার রিকভারি হয়, সে ভালো হয়। এই যে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারটা, গাছ সে কাজটিও করছে আমাদের জীবনে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে
বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি। ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ উৎসবে ধরিত্রী রক্ষার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল দেয়, ফুল দেয়। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। সবাই এগিয়ে আসেন, গাছ লাগাবো এবং দেশ বাঁচাবো। আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা দরকার। আমরা যদি নিজ উদ্যোগে গাছ রোপণ করি, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। প্রকৃতি জীবন আর বাংলালিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ছাত্র ছাত্রী সবার হাতে গাছ দিতে পারছি। পরিবেশ রক্ষায় সবুজায়ন অভিযাত্রাকে মাইল ফলক হিসেবে দেখছেন সুধীজনরা। ছাত্রছাত্রীর মধ্যে যে বৃক্ষরোপণ বা গাছ বিতরণ করেছেন, আসলে আমার সকল ছাত্রছাত্রী অত্যন্ত খুশি এবং আনন্দিত। এরকম উদ্যোগটা আমি আশা করব আপনারা পরিবেশ অব্যাহত রাখবেন। গাছপালা যত বেশি থাকবে তত বেশি আমাদের সার্বিক যে এনভায়রনমেন্ট ভালো থাকবে, আমাদের দেশের মানুষজন আমরা প্রাকৃতিকভাবে আমরা শোভিত থাকতে পারবো এবং একই সাথে আমরা আরও বেশি ভালো করে আমরা সুস্থ থাকতে পারি। এটার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের পাশাপাশি সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে রয়েছে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। অস্ত্র গুলিসহ মুশফিক উদ্দিন টগর নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগর ওই মামলায় সাজা খেটে 2020 সালে কারাগার থেকে মুক্তি পান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে রিভলভার ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় উল্লেখ করে র্যাব জানায়, টগর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন। এছাড়াও তার মুগদা থানায় তার একটা, আমরা যতটুকু আমরা পিসিপিআর চেক করলাম, তার একটা মাদকের একটা মামলা রয়েছে। বাট উনি কাদেরকে, যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে, যে কাকে উনি দিচ্ছেন, এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো। এখনও দুবাই এয়ারপোর্টে পড়ে আছে বিমানের BG248 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারক্রাফট। 3 দিন ধরে এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি ঠিক করা সম্ভব হয়নি। ঢাকা থেকে সিলেট হয়ে বিমানের দুবাই ফ্লাইট BG247 গত 16 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে দুবাই এয়ারপোর্টে নামে। এরপর ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আকাশে উঠতে পারেনি। বিমানের ওই এয়ারক্রাফটটির ফিরতি ফ্লাইট দুবাই থেকে রাত 2:05 রওনা হয়ে সিলেট হয়ে বুধবার দুপুরে ঢাকা আসার কথা ছিল, কিন্তু দুবাই থেকে যাত্রা শুরুর আগে পাইলটের কাছে এয়ারক্রাফটের ব্রেকের সমস্যা ধরা পড়ে। এরপর গত 2 দিন ধরে এয়ারক্রাফটটি মেরামত করা সম্ভব হয়নি। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নড়াইলে কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে অমৌসুমে তরমুজ চাষ। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ঘেরের পাড়সহ সমতল ভূমিতে এখন তরমুজ চাষ হচ্ছে। বাজারেও চাহিদা থাকায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরে বিভিন্ন রাস্তার পাশ ও বাড়ির আঙিনার তাল নারকেল গাছে শত শত বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে। এতে পরিবেশের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনি দিচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের বার্তা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরাগায়ন তথা ফুল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা বাবুই সংরক্ষণের জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল। 2 দিক থেকে অগ্রসর হয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চলছেই।
প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় অকৃতকার্য ঘোষণা। জিল হোসেনের ৭২ বছর জীবনে ৪৭ বছর কাটল আইনি লড়াইয়ে। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়, সুর বিহারের শরৎ উৎসবের নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজার প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের পরিবেশ সচেতন করবে আশা। এবং এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কাটল শঙ্কার মেঘ। দর্শক, এই ছিল জানালা সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।